শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক সময়ের আলো। তারা প্রথম যে শিরোনাম করেছে সেটি হলো দুর্দিনে গুরুদায়িত্ব, প্রত্যাশা অনেক। দর্শক জানেন যে দেশে এখন অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়েছে, তারা দায়িত্ব নিয়েছে। তাদের ভবিষ্যৎ কী পরিকল্পনা হবে বা কী কর্ম পরিকল্পনা হবে, কিভাবে তারা এগিয়ে যাবে সেটি নিয়ে একটি সংবাদ তারা প্রকাশ করেছে। দেশের অর্থনীতি আগে থেকেই ভঙ্গুর অবস্থায় ছিল, এরপর গত এক মাসের চরম অস্থিরতা এবং শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী সময়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অর্থনীতি এখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে। এর সঙ্গে দেশে এখন রাজনৈতিক সংকট চলছে, শিল্প কারখানাগুলোও ঠিকমতো চালু করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়নি, ব্যাংক বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানেও একই রকম স্থবিরতা চলছে। ঠিক এরকম পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই সরকারের সামনে চ্যালেঞ্জ কী এবং সরকারের কাছে মানুষের প্রত্যাশাই বা কী, সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে সর্বত্র। এই বিষয়ে সংবাদ একটি রয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে উপদেষ্টা পরিষদ রয়েছে, তারা কাল এক বেশ ব্যস্ত সময় পার করেছেন। তারা সকালে জাতীয় স্মৃতিসৌধে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেখানে তারা একটি অনানুষ্ঠানিক মিটিং করেছেন। সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, সেই সংবাদগুলোই কিন্তু আজকের পত্রিকাতে উঠে এসেছে। এখানে আমরা একটু দেখে নেই। স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা, ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন উপদেষ্টারা, এই সংবাদটি পড়ে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টার সঙ্গে নিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নিয়ে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উভয় স্থানে তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর পাশেই যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে গতকাল একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে উপদেষ্টাদের মধ্যে। সেই বৈঠকে কি কি তারা সিদ্ধান্ত নিয়েছেন সেটি বিষয়ে একটি সংবাদ রয়েছে। এই সভায় কিন্তু এখনও অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্ব পালন করবেন বা কতদিন থাকবেন সেই নিয়ে কোনো আলোচনা হয়নি, সেটি একজন উপদেষ্টা জানিয়েছেন বৈঠক শেষে ব্রিফ করে। তো সেই সংবাদটা একটু আমরা দেখে নিই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক, মেয়াদ নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তাদের মেয়াদ কতদিন হবে এবং তা নিয়ে এখনই আলোচনা কিংবা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি নির্ভর করছে জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা কতটুক তার ওপর। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সরকারের সব মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। দর্শক, যে উপদেষ্টা পরিষদ হয়েছে, এই উপদেষ্টা পরিষদের সাথে সহকারী উপদেষ্টা হিসেবে যে শিক্ষার্থীরা আছে তাদেরও কিন্তু যোগ করার পরিকল্পনা চলছে। মোটামুটি এই উপদেষ্টা পরিষদটি আরও বড় হবে সেটি আমরা ধারণা করতেই পারছি এখান থেকে। সেই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া কাল কিন্তু এই উপদেষ্টাদের মধ্যে দপ্তর বিতরণ হয়েছে, বন্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার হাতে রয়েছে ২৭টি মন্ত্রণালয় এবং বিভাগ। একটু আমরা দেখে নেই কোন কোন উপদেষ্টা কি কি দপ্তর বা মন্ত্রণালয় সামলাবেন সেটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেছেন। শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার হাতে ২৭টি মন্ত্রণালয় বা বিভাগের
দায়িত্ব রেখেছেন এগুলো হলো মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দর্শক, এই যে উপদেষ্টা প্যানেল রয়েছে এতে দুজন শিক্ষার্থী প্রতিনিধি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারাও রয়েছেন। আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং নাহিদ তিনি পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এখানে একটি নাহিদদের একটি সাক্ষাৎকার ছাপানো হয়েছে। নাহিদ ইসলাম সহ উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীরা যুক্ত হবেন সে বিষয়টি তিনি বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে শিক্ষার্থীদের মধ্য থেকে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। শুক্রবার বিকালে তিনি এই কথাটি বলেন। এখানে আরও কিছু সংবাদ রয়েছে, যেমন 5 আগস্টের পর দেশের থানায়, বেশিরভাগ থানায় পুলিশ নেই, দেশের রাস্তায় পুলিশ নেই, কিন্তু গতকাল থেকে আবার 361টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। যদিও এখনও মাঠে নামেনি পুলিশ, কিন্তু থানার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। কবে নাগাদ পুলিশ রাজপথে নামবে বা কবে নাগাদ পুলিশ মানুষের মাঠে নামবে মানুষের নিরাপত্তা নিশ্চিতে, সে সংবাদ এখনও জানা যায়নি। তবে পুলিশকে এখন সহযোগিতা করছে সেনাবাহিনী ও নৌবাহিনী, বিজিবি, সেই সংক্রান্ত সংবাদও এখানে রয়েছে। 361 থানার কার্যক্রম শুরু, রাজধানীতে 29টি, চট্টগ্রামে 32টি থানার কার্যক্রম শুরু, নৌবাহিনীর নিরাপত্তায় কার্যক্রম শুরু উপকূলীয় 29 থানায়, সেই সংবাদটি রয়েছে। এই সংবাদটি একটু পড়ে দেখি আমরা। শেখ হাসিনার সরকারের পতনের পরই রাজধানী সহ সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটেছে। এ হামলায় ভেঙে পড়ে থানার সার্বিক কার্যক্রম। নিহত ও আহত হন কয়েকশো পুলিশ সদস্য। জীবন বাঁচাতে আত্মগোপনে যান পুলিশ সদস্যরা। শুক্রবার থেকে ফের সেনাবাহিনী, নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সহায়তায় রাজধানী সহ দেশের 361 থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। বাকি থানাগুলোতে কার্যক্রম শুরুর জন্য প্রক্রিয়া চলমান। এদিকে পুলিশের বিভিন্ন ইউনিট ও থানায় ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। এছাড়া সারা দেশে সেনা টহলের মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সারা দেশে রাতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশের 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 70টি এবং রেঞ্জে 529টি থানার মধ্যে 291টি, মোট 361টি থানার কার্যক্রম চালু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন। সেখানে এই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে তিনি আজ সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন আমাদের রংপুরের থেকে বাদশাহ উসমানী। কিন্তু এলাকাটিকে ঘিরে রেখে হয়েছে, এখানে আনসারের সদস্য রয়েছে, বিজিবির সদস্য রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কবরের পাশে বিভিন্ন পেশার লোকজন কিন্তু কিছু এখানে আমাদের যারা হুজুর রয়েছেন তারা এসে এখানে একটু আগে তারা দোয়া করেছেন, তারা তার যেন জান্নাতবাসী হয় সে কামনা তারা করেছেন। তারা আরও বলেছেন যে এখানে আপনি জানেন এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলনের সে সমন্বয়কারী ছিল, সে নিহতর পর হয়ে কিন্তু সারা দেশে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখন কিন্তু তার নতুন যে আমরা বলি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024-এ, আবু সাইদকে ঘিরেই কিন্তু এটা হয়েছে, আমরা যেটা আপনারা জানতে পেরেছেন। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন যার এই গ্রামের বাড়িতে আমরা যে এসেছি, এখানকার লোকজন তারা যদিও ব্যথিত, তারা যদি শোকাহত, তারা বলছেন যে আবু সাইদকে ঘিরে তারা নতুন তারা কিন্তু একটা উদ্দীপনায় তারা উঠেছেন, তারা তার জন্য দোয়া করছেন। তারা বলছেন যে এখানে যদি আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি 10:30টায় এখানে আসবেন। 10:30টায় এসে কিন্তু উনি এখানে মেরিন একাডেমিতে নেমে হেলিকপ্টারে এখানে কিন্তু উনি গাড়ির বাই রোডে এখানে কবর জিয়ারত করবেন, তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এখানে। তারপরে এখান থেকে উনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি মতবিনিময় সভা করবেন। তারপরে এখানে কিন্তু উনি মেডিকেলেও যাবেন, সেখান থেকে আবার হেলিকপ্টারে কিন্তু উনি ঢাকা ব্যাক করবেন। তার সঙ্গে কিন্তু এখানে রয়েছেন নাহিদ ইসলাম, রয়েছেন আসিফ মাহমুদ ভূঁইয়া, দুই সমন্বয়কারী, তারাও কিন্তু এখানে থাকবেন। তারা যেহেতু ছাত্রদের সমন্বয়কারী ছিল, সব মিলে কিন্তু আমরা দেখেছি এখানে আমরা তার বাবা রয়েছেন। আমরা একটু তার বাবার মুখ থেকেই শুনতে চাই
যে এখানে কিন্তু তার ছেলের জন্য এখন যে অনুভূতিটা রয়েছে, একটু যদি আমরা একটু বলেন যে আপনার ছেলের জন্য একটু যদি এখন কেমন মনে হচ্ছে যে সবাই আসছে, এর ছেলেকে হারিয়েছেন, জি একটু বলেন। আমার ছেলে রোকেয়া ভার্সিটিতে পড়ে। কোটা আন্দোলনের ব্যাপারে সে পুলিশের গুলিতে সে হত্যা হয়। আমি সরকারের কাছে এই আবেদন সূক্ষ্ম বিচার যেন হয়। তাদের পরিবার যে গুলি করছে তার সাথে সঙ্গবঙ্গ যারা ছিল তাদেরও বিচার চাই আমি। এই পর্যন্ত। না রবি, আপনি জানলেন যে উনি যেটা চাচ্ছেন যে যারা হত্যাকারী যারা রয়েছেন তাদের বিচার চান, এবং তার সাথে যে সারা দেশে যে হাজারো শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তাদেরও বিচার চান। এবং সব মিলে কিন্তু আমরা দেখেছি যে এই আজকে যে পীরগঞ্জের যে এই বাবুনপুর গ্রামে যে আজকে তার বাবা তার পরিবারের লোকজন, যদিও তারা দেখছেন যে অনেক পেশার লোকজন এসে বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করছেন, তারপরে কিন্তু তাদের মনে কিন্তু সেই হাসি নেই, যে কান্নাটি তাদের যে বুকটি ভিজে গেছে সেই এই ভেজানো বুকটি কিন্তু শুকানোর মতো লোক কিন্তু এই এলাকায় কেন সারা দেশে নেই। তবে তারা একটি বিষয়ে খুশি, তারা বারবার বলছেন যে আবু সাইদকে ঘিরে আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সারা বিশ্বে পরিচিতি পেয়েছে আবু সাইদের নামটি। সেক্ষেত্রে কিন্তু তারা একটু গর্বিত। তাদের কারণে এই এলাকা থেকে শুরু করে রংপুরবাসী কিন্তু রংপুর বিভাগ সারা বাংলাদেশ আজকে গর্বিত। সব মিলে আমরা যারা দেখেছি, যদিও আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এসে তাদের কবর জিয়ারত করবেন, পরিবারের কাছে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, এ যদিও একটি খুশির সংবাদ। তার সাথে সমন্বয়কারী দুই ছাত্র এখানে তারা থাকবেন, যদি তারা উপদেষ্টা, তারা এখানে সরকারের একটি অংশ। এখন সব মিলে কিন্তু আমরা এলাকায় ঘুরে যারা দেখেছি, মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা চাচ্ছেন যে যারা এই হত্যাকারী ছিল, ছাত্রদের প্রতি যারা অন্যায় করেছে, তারা যাই হোক তাদের যেন বিচার করা হয়। এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের কিন্তু এটাই দাবি। এখানে আমরা আরও দেখেছি যে বিভিন্ন এলাকার লোকজনের তারা বলছেন, যদিও আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা দুষ্কৃতিকারীদেরকে ধরছেন, প্রতিটি দুষ্কৃতিকারীকে তারা চাচ্ছেন যে তারা দেখাই দিলে সে যে দলেরই হোক না কেন, কোনো দুষ্কৃতিকারীকে তারা রাখবেন না। ডক্টর ইউনূসের পক্ষ থেকে বারবার যে ঘোষণা দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু তারা মাথায় রেখে কাজ করছেন। সব মিলে কিন্তু আমরা দেখেছি যে পীরগঞ্জে এই আজকে বামুনপুর গ্রামে যে আবু সাইদের সমাধিস্থলে এখানে যেভাবে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু এখানে প্রধান উপদেষ্টা আসবেন, সব মিলে তারা খুশি হয়েছেন। কিন্তু তাদের ব্যথা, যে বুক ভরা ব্যথা, যে জ্বালা রয়েছে, সেটা এখনও কিন্তু তারা নিভৃত হয়নি। রমি, বাদশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আবু সাইদ যে আত্মত্যাগ করেছে এই দেশের জন্য, তা আসলে কখনো ভোলার নয়। এই বীরের প্রতি এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান টেলিভিশন পরিবেশের পরিবারের শ্রদ্ধা। দর্শক, আমরা এখন একটু দেখে নেব দৈনিক দেশ রূপান্তর কী কী সংবাদ আজ প্রকাশ করেছে সেই বিষয়ে। দৈনিক দেশ রূপান্তরের প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি দৈনিক দেশ রূপান্তর, সেটা হচ্ছে গতকাল আমাদের 13 জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তিনি জাতীয় স্মৃতিসৌধে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সেই ছবিটি রয়েছে। এর পাশে রয়েছে 361 থানায় পুলিশ মাঠে কবে, সেই সংবাদটি প্রকাশ করেছে। এখানে দেখা যাচ্ছে যেটি সরকার পতনের 4 দিন পরেও পুলিশ বাহিনীকে মাঠে নামানো যায়নি। ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। ডাকাতি আতঙ্কে রাতে হলে পাড়া মহল্লায় ঢোকার মুখে পাহারা বসাচ্ছেন এলাকাবাসী। দর্শক, 5 আগস্টের পর থেকে আমরা যেটা দেখছি যে হঠাৎ রাতে ডাকাত আতঙ্ক, সেই ডাকাত আতঙ্ক থেকে এলাকাবাসী অনেকেই এখন নিজেদের মধ্যে সংগঠিত হচ্ছেন, হয়ে রাতে পাহারা দিচ্ছেন। অনেকটা দেখা যাচ্ছে রাতে উৎসব মুখর পরিবেশ হয়েছে। এরই মধ্যে অনেক ডাকাত, বেশ কয়েকজন ডাকাতকে গ্রেপ্তারও করেছেন, ধরেওছেন এলাকাবাসী, এবং তাদের বিভিন্নভাবে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সবচেয়ে ভালো লাগার যে জিনিসটি, সেটি হচ্ছে সড়কে গেলে দেখা যায় এখন ক্ষুদে শিক্ষার্থী, ছোট থেকে বড় সবাই ট্রাফিক নিয়ন্ত্রণে অথবা যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
পথচারীদের ফুটপাত ব্যবহারে উৎসাহিত করছেন, তাদের বলছেন ফুটপাত ব্যবহার করতে। এই শিক্ষার্থীরা কিন্তু এখন আমাদের যেটা দেখা যাচ্ছে নতুন করে আমাদের ট্রাফিক আইন শেখাচ্ছেন, এবং এইটা থেকে আমরা কতটুকু শিখতে পারি সেটি বড় ব্যাপার। কারণ হয়তো বা কিছুদিন পর এই স্কুল কলেজ খুলে যাবে, শিক্ষার্থীরা আবার ক্লাস ফিরে যাবে, কিন্তু তারা আমাদের যে শিক্ষাটি দিয়ে যাচ্ছে সেই শিক্ষাটিকে আমরা নিচ্ছি কিনা সেটি বড় ব্যাপার। তাদের দেখানো পথে আমরা ভবিষ্যতে চলবো কিনা, কারণ তারা কিন্তু একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছে। সেই চেষ্টায় অবশ্যই আমাদের সকলকে সহযোগিতা করা উচিত। এর আগেও কিন্তু 2018 সালে একটি নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। সে সময়ও আমরা দেখেছিলাম শিক্ষার্থীরা ট্রাফিক ম্যানেজমেন্ট করেছে এবং পথচারীদের তাদের নিয়ম মেনে চলাচল করার পরামর্শ দিয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা যখন আবার ক্লাসে ফিরে গেল, আমরা কিন্তু সেই তাদের দেয়া শিক্ষাটি ভুলে গেলাম, আমরা কিন্তু তাদের মতো করে চললাম না। তো সেই জিনিসটি যেন পুনরাবৃত্তি না হয়, সেটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা যার যার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করি, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে শিক্ষার্থী এবং জনতার যে জয় এসেছে, এই জয়টি বৃথা যেতে দেয়া যাবে না। অবশ্যই আমাদের নিজেদের দায়িত্বটির উপর পালন করতে হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের এটি মেনে চলতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে রাজধানী সহ সারা দেশে যত জীর্ণ দেয়াল ছিল, সেই দেয়ালগুলো তারা এখন দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করছে, রং করছে, এবং তাতে বিভিন্ন ধরনের মেসেজ দেয়া হচ্ছে এগুলো রয়েছে। আরেকটি সংবাদ দেশ রূপান্তরে আছে, বাজারে স্বস্তি ফেরানোর সঙ্গে বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। দর্শক, বিগত সরকারের আমলে যে সবচেয়ে বড় অস্বস্তির জায়গাটি ছিল সেটি হচ্ছে বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ ছিল না, সিন্ডিকেটের আওতায় চলে গিয়েছিল বাজার। বেশিরভাগ নিত্যপণ্যের দাম ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সরকার পতনের পর থেকেই বাজারে কিছুটা সুবাতাস বইতে শুরু করেছে, বেশ কিছু পণ্যের দাম কমা শুরু করেছে। তো এতে কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তি ফিরতে শুরু করেছে, যদিও আরও দাম কমার পক্ষে ক্রেতারা তারা বলছেন বাজারটির নিয়মিত মনিটরিং করা দরকার। শুধু শিক্ষার্থীরা যে সড়ক নিয়ন্ত্রণের কাজ করছে তাই না, গতকাল তাদের বাজারেও দেখা গেছে বাজারে গিয়ে বিভিন্ন পণ্যের তারা সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা সেটিও তারা তদারকি করেছে। এখন দেখার বিষয় এই তদারকিটা কতদিন থাকে এবং এই যে সিন্ডিকেট প্রথা সেটি ভাঙা যায় কিনা। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।